আজ চট্টগ্রামের তারেক রহমানের বাসে আক্রমণ হয়েছে, ওনার মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের বাসের চারদিকে ভয়াবহ পরিস্থিতি এবং তারেক রহমান আজকে বিপদের মুখে পড়ে জনগণের। এদিকে আজ তারেক রহমান চট্টগ্রামে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন। নির্বাচনী জনসভায় ভয়াবহ পরিস্থিতি হয় এবং তার বাসেও ভয়াবহ হামলা হয়। পতেঙ্গা থেকে ফ্লাইওভারে দ্রুতই লালখান বাজারে পৌঁছে যান। এরপর বহনকারী গাড়ি অবশ্য কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে। তারেক রহমানের চট্টগ্রাম সফরের ব্যাপারে আরো তথ্য জানাতে পোলো গ্রাউন্ড মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, নিরাপত্তার বিষয়টিও আমাদের জানান। আমরা এখনো দেখছি আজকে সমাবেশের স্থলে একেবারে ভোর থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন চট্টগ্রামের বিএনপি নেতাকর্মী এবং অনেকেই কিন্তু রাতে এখানে পোলো গ্রাউন্ডে ছিলেন। আওয়ামী লীগের আর কোনো ভয় নাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দেশের মাটিতেই থাকবে। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলে। আমাদের হাসিনা আপদ চলে গেছেন ভারতে গেছেন, ভালো করেছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনার কর্মী পার্টি, তাদেরকে বিপদে পড়াইছেন। নির্বাচনী প্রচারণার প্রথম 3 দিনেই ঢিল ছুড়ে দিয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে যেভাবে তিনি নিজেকে মেপে চালালেন, তাতে সত্যি অনেকেই অবাক হয়েছিল। পরিমিত শব্দ, পরিমিত আচরণ, কোথাও বাড়তি উত্তাপ নেই, কোথাও অপ্রয়োজনীয় আক্রমণ নেই। বিশেষ করে যে আওয়ামী লীগ তাকে বছরের পর বছর ধরে বছরের পর বছর তারেক রহমানকে অত্যাচার করেছিল, আজকে তারেক রহমান দেশে আসেন, দেশে এসে বিভিন্ন নির্বাচনী কর্মসূচি করতেছেন, তাও তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে একটা কটূক্তি করছেন না। দর্শক শ্রোতা, আজকে তারেক রহমান চট্টগ্রামে আছেন এবং চট্টগ্রামে ভয়াবহ বিপদের মুখে পড়েন। বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পনা করে এবং তাদের পরিকল্পনাতে তারেক রহমানের কর্মসূচিতে একটা অস্থিতিশীল পরিবেশ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে চট্টগ্রামের পরিস্থিতি এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর ঘটনা যে ঘটতেছে সারা দেশে, সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এবং ঘটনাস্থলে কি কি হচ্ছে সেই সব দেখাবো। দর্শক, পোলো গ্রাউন্ড মাঠে রয়েছেন আমার সহকর্মী আরফিন শাকিল, সেখানকার আপডেট তার মাধ্যমে জানার চেষ্টা করব। সকাল থেকেই তো সমর্থক এবং নেতাকর্মীরা অবশ্যই ভিড় জমাচ্ছেন, আসতে শুরু করেছেন। নিরাপত্তার বিষয়টি স্পষ্ট করবেন, সেখানে কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। সার্বিক যে প্রস্তুতি শেষ হয়েছে, তবে এখন খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে এবং সেখানে এসে যদি ছবি তো আপনাকে দেখাতে চাই, এর মধ্যে কিন্তু অনেকে এসে হাজির হয়েছেন খন্ড খন্ড মিছিল নিয়ে এবং সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় করা হয়েছে। অর্থাৎ পুলিশ সদস্যরা নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করেছেন, রয়েছেন র্যাব সদস্যরা রয়েছেন, এর বাইরে সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আর যেটি মূলত তারেক রহমানের এই সমাবেশের আগে আরেকটি কর্মসূচি রয়েছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে 300 শিক্ষার্থীদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে একটি পলিসি নিয়ে, বিএনপির আগামী দিনের পরিকল্পনার যে পলিসি, সেই পলিসি নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হবেন। সেটি তিনি যেই হোটেলে অবস্থান করছেন অর্থাৎ রেডিসন ব্লু, সেখানেই তিনি সেই শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। ঠিক 9:30 নাগাদ সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে, যদিও শেষ পর্যন্ত হয়তো 10টা নাগাদ শুরু হবে। আর সেখানে অনুষ্ঠানটি শেষ করে প্রায় এখানে 1 থেকে 1.5 ঘন্টা অবস্থান করবেন। এরপর 11:30 কিংবা 12টা নাগাদ তিনি এই পোলো গ্রাউন্ডে এসে হাজির হবেন। এবং 2012 সালে তার মা খালেদা জিয়া সবশেষ এখানে জনসভা করেছিলেন এবং যে জনসভায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ডাক দিয়েছিলেন। আজকে সেই গণতন্ত্র আহ্বানের বার্তা নিয়ে মূলত তারেক রহমান এখানে আসবেন। আগামী নির্বাচন, সেই নির্বাচনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসন রয়েছে, পার্বত্য অঞ্চলে 3টি সংসদীয় আসন রয়েছে, কক্সবাজারে 4টি সংসদীয় আসন রয়েছে। এই আসনে যারা নেতৃবৃন্দ রয়েছেন বা যারা সংসদের সদস্য প্রার্থী হয়েছেন, তারাও আজকের এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে আয়োজকদের পক্ষ থেকে শুধুমাত্র চট্টগ্রামের যেই চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগর, এই যে 16টি সংসদীয় আসন রয়েছেন, শুধু তারাই হাজির হবেন বলে জানানো হয়েছে। যদিও আমরা কক্সবাজারের জেলা বিএনপি সভাপতি কিংবা সাধারণ সম্পাদক তারা আমাদেরকে জানিয়েছেন তারাও আজকের এই অনুষ্ঠানে হাজির হবেন। সার্বিকভাবে প্রস্তুতি শেষ হয়েছে এবং নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। তারেক রহমান প্রায় 21 বছর পর এই চট্টগ্রামের মাটিতে পা দিবেন। এই চট্টগ্রামের সঙ্গে সার্বিকভাবে বিএনপির দীর্ঘদিনের সম্পর্ক। এই চট্টগ্রাম কখনো বিএনপিকে খালি হাতে ফেরায়নি। নির্বাচনী প্রচারণার প্রথম 3 দিনেই ঢিল ছুড়ে দিয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে যেভাবে তিনি নিজেকে মেপে চালালেন, তাতে সত্যি অনেকেই অবাক হয়েছিল। পরিমিত শব্দ, পরিমিত আচরণ, কোথাও বাড়তি উত্তাপ নেই, কোথাও অপ্রয়োজনীয় আক্রমণ নেই। বিশেষ করে যে আওয়ামী লীগ তাকে বছরের পর বছর ধরে রাজনৈতিক নির্বাসনে ঠেলে রেখেছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে একটুও তীরও ছুঁড়লেন না। এমনকি লন্ডনে পরা জুতো জোড়াও বদলাননি, সেটা নিয়েও আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্নটা উঠছে এখানেই, এই সংযম কি টিকলো?
আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই কি সেই মিতব্যয়ী নেতা একটু একটু করে খোলস ছাড়াতে শুরু করলেন? প্রথম দিনেই সিলেটের মাটিতে দাঁড়িয়ে তারেক রহমান এমন এক বাক্য ছুঁড়ে দিলেন যা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সরাসরি মৌচাকে ঢিল। সমাবেশে তিনি বললেন, কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। আর এই বাক্যের ভেতরে আছে ধর্ম, রাজনীতি আর ক্ষমতার ভয়ঙ্কর মিশেল। তিনি কাদের বোঝালেন সেটা বলেননি, তবে সেটা বুঝতেও জনগণের সময় লাগেনি। কিন্তু রাজনীতিতে না বলা কথাগুলোই কি আরো বেশি শক্তিশালী? আর না বলার সুযোগটাই কি পরের কয়েক ঘন্টার পুরো নির্বাচনী মাঠকে উত্তপ্ত করে তুলল? এর ফলাফল দেখা যায় একদিনের মধ্যেই রাজধানীতে জামায়াতের জনসভায়। সেখানে দাঁড়িয়ে জামায়াতের নেতারা স্পষ্টভাবে বললেন, আপনি যদি আমাদের দিকেই ইঙ্গিত করে থাকেন তাহলে উদাহরণ দিন, প্রমাণ দিন, শুধু কেউ কেউ বললে তো চলবে না। দর্শক লক্ষ্য করুন, এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। বিএনপি সরাসরি জামায়াতের নাম নেয়নি, জামায়াতও সরাসরি বিএনপির নাম নেয়নি, কিন্তু দুপক্ষই জানে কার দিকে তীরটা ছোঁড়া হয়েছে। এই নীরব ইঙ্গিতের রাজনীতি সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে উত্তেজনা বাড়তেই থাকে। এই অবস্থায় আরো এক ধাপ এগিয়ে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। নাহিদ ইসলাম নাম ধরেই বিএনপির সমালোচনা করলেন, ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুললেন, টাকা আসবে কোথা থেকে, কারা পাবে, কিভাবে দেয়া হবে। শুধু তাই নয়, চাঁদাবাজির ইঙ্গিতও এলো। রাজনীতির মাঠে নয়া খেলোয়াড় বলেই কি নাহিদ ইসলাম সরাসরি নাম তুলে বললেন? জামায়াতের আমিরও সেই সভায় রেশ টেনে বললেন, 2000 টাকা দিয়ে পরিবার বাঁচানো যায় না। আর সেই টাকার উৎস যদি হয় জনগণের উপর চাপানো বেসরকারি ট্যাক্স, তাহলে সেই টাকাই আবার জনগণের হাতে তুলে দিয়ে কি কৃতিত্ব দেখানো হচ্ছে। আর সহনশীল রাজনীতির গল্পটা নতুন মোড় নেয়। তারেক রহমান মৌলভীবাজারে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে যে ভাষায় কথা বললেন, সেটাকে আর সংযত বলা যায় না। তাদের প্রোটোকল 3 গুণ করে দিন, এই কথাটা শুনে জনতা হর্ষধ্বনি দিল। কিন্তু প্রশ্ন হলো, তিনি কাদের কথা বলছেন? নাম না বলেই এমন বক্তব্য দেয়া কি দায়িত্বশীল রাজনীতি, নাকি এটা জনতার ক্ষোভকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়ার কৌশল? রাজনীতিতে শব্দ শুধু শব্দ নয়, এক একটা শব্দ এক একটা বারুদ, যা ভিড়ের ভেতর ছুঁড়ে দিলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটাতে পারে। আবার সেই শব্দই তপ্ত খরার বুকে এক ফোঁটা বৃষ্টির মতো শান্ত করতে পারে আগুনে পোড়া মন, থামিয়ে। চট্টগ্রামে পলো গ্রাউন্ডে সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 4 জেলায় নির্বাচনী প্রচার। আজ বেলা 11টায় পলো গ্রাউন্ডে নির্বাচনী সমাবেশ শুরু হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। ফেরার পথে আরও 3 জেলায় নির্বাচনী সভায় যোগ দেবেন তারেক রহমান। প্রথমে সমাবেশ করবেন ফেনী পাইলট কলেজ মাঠে, এরপর কুমিল্লায় বিরতি নিয়ে 14 গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দিতে 3টি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তার দিনের শেষ কর্মসূচি হবে সোনারগাঁয়ের কাঁচপুরে। সেখানে পথসভায় যোগ দিয়ে জেলার 5টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। তারুণ্যের অহংকার তারেক রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়ে চট্টগ্রাম আগমন উপলক্ষে আমরা চট্টগ্রামের 16টি আসনের মধ্যে আমরা প্রত্যেকটা নেতাকর্মী উজ্জীবিত। আজকে চট্টগ্রাম ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে মানুষ ভরে যাবে ইনশাল্লাহ। ঢাকায় কি মানুষ হয়েছে তার চেয়ে বেশি চিটাগাংয়ে মানুষ হবে। তারেক রহমানের আগমনে চট্টগ্রামে রাস্তায় রাস্তায় মানুষ ভরপুর হয়েছে। চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের আরো খবর দর্শক আমরা জানবো। সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শফিকুল হক। শফিকুল, জনসভার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, কত নাগাদ এসে পৌঁছাবেন তারেক রহমান, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? বিস্তারিত জানিয়ে দেবেন। সবশেষ আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে বেলা 11টার পরে তারেক রহমান আজকের এই পলো গ্রাউন্ডের মাঠে যে জনসভা, সেই জনসভায় এসে উপস্থিত হবেন এবং এখানে প্রধান সেই বক্তব্য রাখবেন আজকে যে নির্বাচনী জনসভা, সেই জনসভায়। এর মধ্যে আমরা খবর পেয়েছি তিনি চট্টগ্রামে গতকাল এসে যেই হোটেল রেডিসেন্সে অবস্থান করছেন, সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় সেখানে তিনি অংশ নিচ্ছেন এবং সেই কর্মসূচি শেষ হওয়ার পরবর্তীতে আজকের এই নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় এসে অংশ নেবেন। এবং আজকের এই নির্বাচনী জনসভা এটি কিন্তু বৃহৎ জনসভা। আয়োজকরা তিনি বলছেন যে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি আজকের এই জনসভায় হবে এবং সেই প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আমরা সকাল থেকে এসে এই পলো গ্রাউন্ড মাঠের যে অবস্থা দেখতে পেয়েছি, এর মধ্যে আপনি জানেন বেলা 11টায় আসার কথা, এখনো প্রায় 1 ঘন্টা সময় বাকি রয়েছে তারেক রহমানের এই পলো গ্রাউন্ডের মাঠের যে জনসভাস্থল এখানে আসতে হবে। এর মধ্যে প্রায় মাঠের অর্ধেকেরও বেশি জায়গায় এর মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি ভরে গেছে এবং স্থানীয় যে নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে সভামঞ্চে বক্তব্য রাখছেন। আজকের এই নির্বাচনী জনসভা মঞ্চ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ বান্দরবান সহ আশপাশের
বাংলাদেশের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনে প্রায় 23 জন বিএনপি মনোনীত প্রার্থী যাদেরকে এখানে তিনি পরিচয় করে দেওয়ার কথা রয়েছে এবং এই পরিচয় করে দেওয়ার মধ্য দিয়ে তিনি আগামী বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো নিশ্চয়ই তার এই নির্বাচনী জনসভার যে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেই বক্তব্যের মধ্যে তিনি বলবেন এমনটি ধারণা করা হচ্ছে এবং আমরা এর আগে যে সিলেটে এবং গত পরশুদিন ঢাকায় যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সেসব জায়গায় আসলে বিএনপির যে হাতে নেওয়া পরিকল্পনাগুলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফার্মার্স কার্ড সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সব আগামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য বিএনপির যে পরিকল্পনাগুলো সেই সব বিষয়ে কিন্তু তার এখন বরাবরই বলে আসছেন। আজকেও ধারণা করা হচ্ছে এখান থেকে তার সেই ধরনের বক্তব্য মানুষ শুনবে এমনকি এখানে যারা উপস্থিত একটি বিষয় বলে রাখতে হয় লিনিয়া, সবশেষ 2005 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় তারেক রহমান সবশেষ চট্টগ্রাম জনসভায় বক্তব্য দিয়েছিলেন এবং এরপরে প্রায় 2 দশক পার হয়ে গিয়েছে এবং এই 2 দশক পরে তারেক রহমান আজকে যখন চট্টগ্রামে আসলেন তখন তিনি দলের চেয়ারম্যান এবং যেহেতু তিনি দলের চেয়ারম্যান সেক্ষেত্রে দলের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তাদের প্রত্যাশার জায়গাটিও কিন্তু বেশি এবং সেটি আমরা আসলে এখানে আগাপুর যারা কর্মী সমর্থক যারা রয়েছে তাদের মুখ থেকে শুনছিলাম। পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যে একটি প্রত্যাশা কাজ করছে যেহেতু দীর্ঘদিন তিনি দেশে থাকতে পারেননি, প্রতিটা আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে দেশের বাইরে থাকতে হয়েছে, অবশ্যই ফিরেছেন নিশ্চয়ই তিনি দেশের জন্য ভালো কিছু করবেন এমনটি আসলে স্থানীয় ভোটার প্লাস নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে প্রত্যাশা করবেন। এই পলোগ্রাউন্ডে জনসভা শেষ করে এখান থেকে তিনি আরো ঢাকায় ফেরার পথে আরো 3টি জেলায় 5টি সমাবেশে অংশগ্রহণ করা হয়েছে। এখান থেকে তিনি সরাসরি ফেনী চলে যাবেন, ফেনীর একটি জনসভায় অংশ নেবেন, পরবর্তীতে কুমিল্লায় আরো 3টি জনসভা হওয়ার কথা রয়েছে এবং সবশেষ নারায়ণগঞ্জের কাজপুরে সবশেষ যে জনসভা আজকের সেই জনসভা অংশ নিয়ে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আসলে নেতাকর্মীরা আসছেন এবং স্থানীয় নেতাকর্মীরা তারা মঞ্চে আসলে অবস্থান নিচ্ছেন এবং যেই এইজন বিএনপি প্রার্থী যাদের আজকে পরিচয় করে দেবেন তারা ধীরে ধীরে আসতে শুরু করছেন। আসলে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হতে যাচ্ছে। আমরা রয়েছি সমাবেশস্থলে, পরবর্তীতে হয়তো আপডেট এখান থেকে শফিকুল হক, আমরা দেখছিলাম যে এক পর্যায়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুবা তাসরিফ, আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে 4র্থ বর্ষে। একটু পজ দেই, আপনি আপনার যারা প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে থ্যাংক ইউ স্যার। বয়সের হিসাবে আঙ্কেল বলতে পারেন, তবে আঙ্কেল ডাকতে শুধু খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই। আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা সেটাতে কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বইতে পড়ি বাট বাস্তবতাটা ভিন্ন। কারোই কিন্তু জমি বা ওরকম থাকে না যে যেটা জমা দিয়ে যুক্ত ঋণ দিবে। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায় এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দ্য ইকোনমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখুন, আপনি যে উদ্যোগের কথা বলেছেন যেটা আপনারা কোভিড সময় নিয়েছেন, বাংলাদেশে এরকম বহু ছোট ছোট উদ্যোক্তা আছে। আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে, হ্যাঁ আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে, খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায় নট দ্যাট। আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি। আপনার মধ্যে এরকম ছোট ছোট যে উদ্যোক্তা আছে তারা যাতে কোল্যাটারাল যদি দিতেও হয়, সব আইন তো পাল্টানো যাবে না, বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয় আইনটাকে কারেকশন করে আমরা আপনার মধ্যে এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে, যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে, পড়ালেখা করতে চায়নায় যাচ্ছে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না, তার হয়তো ভিসা ফিস অথবা তার প্লেনের টিকিট এটা এনাফ ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না। আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি যেরকম ছোট উদ্যোক্তা আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন, ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোনো লোন দেওয়া যায় কিনা, এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। থ্যাংক ইউ। নেক্সট, ওই যে মাইক্রোফোনটা বোধহয় ওখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আমি একটু হালকা জ্বর এসছে, আমার গলার স্বর থেকে বুঝতে পারছেন, তবে খুব ভালো আছি বলা যাবে না, আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ রাফসান, আমি চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজের MBBS 3য় বর্ষের একজন শিক্ষার্থী। আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম।
কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে কিন্তু ছাত্রলীগ নেতার সেই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এইখানে তারেক রহমানের বিভিন্ন বিষয় এবং তারেক রহমান যে বর্তমানে চট্টগ্রামে রয়েছেন এবং চট্টগ্রামে যে বিভিন্ন পরিস্থিতির মুখে পড়েন বা তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে, সেইটা নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং তারেক রহমানের বিষয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।